প্রতিদিন আমাদের মনে অনেক প্রশ্ন জমা হয়, জানতে চাই উত্তর, অনেক সমস্যা দেখে চারদিকে, সেটার সমাধান চাই, শুনতে চাই সম্ভাবনার কথা। আজ এখন টিভির নিয়মিত আয়োজন এখন প্রকাশে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সরকারের খুবই গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি। শেখ রবিউল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে যুক্ত হবার জন্য। 6 মাস দেখতে দেখতে চলে গেল এই সরকারের, আপনি তিনটি মন্ত্রণালয় পেয়েছেন। আপনি নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন এই 6 মাসে আপনার যে কাজগুলো করবার সুযোগ হয়েছে? ধন্যবাদ আপনাকে। একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে, সে জনগণের কাছে যে অঙ্গীকার করেছে তার 6 মাসের করণীয় নির্ধারণ করেছে তার অংশ হিসাবে। তো সেই জায়গা থেকে যে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব আমার উপর বর্তিয়েছে, এই 6 মাসে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ সম্পন্ন হয়েছে। আর কিছু কাজ বা কিছু প্রকল্প এই 6 মাসে গৃহীত হয়েছে, সেটি আপনার চলমান থাকবে, কারণ তার সমাপ্তি করবার জন্য 1.5 বছর, 2 বছর, 3 বছর এই ধরনের পরিকল্পনা রয়েছে। কারণ কিছু প্রকল্প আছে যেগুলি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা সম্ভব, কিছু আছে মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। তো আমার মূলত ইনফ্রাস্ট্রাকচার যেহেতু আমার মূল দায়িত্বে, অর্থাৎ নৌ, রেল এবং সড়কের যত ইনফ্রাস্ট্রাকচার আছে, তো ইনফ্রাস্ট্রাকচার আপনারা সবই বুঝতে পারেন যে ইনফ্রাস্ট্রাকচার একটা মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আপনার প্রকল্প। নৌতে ধরেন আমরা বন্দরগুলি ঢেলে সাজাচ্ছি, বিদেশি বিনিয়োগ আনছি, বন্দর উন্নয়ন, নৌপথ সংস্কার, নৌপথের প্রসার, নৌযানের সংখ্যা বৃদ্ধি, তার যাতায়াত মানসম্মত করা, এ প্রত্যেকটাই হচ্ছে একটু দীর্ঘমেয়াদী। তো বেশ কিছু ইনিশিয়েটিভ যেগুলি জরাজীর্ণ অবস্থায় ছিল সেগুলি আমরা নিয়েছি। এখন আগের যে কোনো সময়ের চেয়ে নৌপথ এবং নৌ মন্ত্রণালয়ে অনেক বেশি সমন্বিত, অনেক বেশি তৎপর এবং অনেক বেশি কর্মরত প্রজেক্টগুলিতে। অল্প সময় বলাটা কঠিন হয়ে যাবে। যেমন আগে চিটাগাং বন্দরে একটা জাহাজ এসে 2 দিন অপেক্ষা করেছে, এখন অপেক্ষার সময় হলো শূন্য। সে যে কোনো সময় এসে আসলেই মাল খালাস করার জন্য প্রস্তুত রয়েছে। এটা তো গেল বন্দরের কথা। আমরা যদি দেখি বাংলাদেশ, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নদী মাতৃক দেশ। তো এখানকার আমরা জানি যে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি। তো নৌপথগুলোকে ব্যবহারের কোনো উদ্যোগ সরকারের আছে কিনা, বিশেষ করে মালামাল পরিবহনের ক্ষেত্রে অথবা পর্যটন ক্ষেত্রে নদীগুলোকে আপনারা ব্যবহার করতে চান কিনা? দুটি খুব গুরুত্বপূর্ণ। মালামাল বহনের ক্ষেত্রে বাংলাদেশে এখনও 70% মালামাল নৌপথেই কিন্তু আপনার পরিবহন করা হয়। বন্দরে গিয়ে 2টি জায়গা এখানে আছে, একটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়, আর হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। নৌ পরিবহন মন্ত্রণালয় বন্দরগুলি নৌপথ সচল রাখা, অর্থাৎ নিয়মিত ড্রেজিং করে নৌপথটা যাতে আপনার অবাধ থাকে সেই ব্যবস্থা করা, নৌপথের নিরাপত্তা এবং নৌযান যেটা সরকার কর্তৃক পরিচালিত তার মান এবং তার সেবা নিশ্চিত রাখা, ফেরিঘাট, নৌঘাট যেগুলি আছে সেগুলি সংস্কার করা এবং জনবান্ধব রাখা, এটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাজ। একই জায়গায় স্থলবন্দরগুলিও আমরা রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, ফাংশন করানো, তৎপর করানো, ব্যবসা বান্ধব করা, এটাও আমাদের কাজ। আবার সমুদ্র বন্দরগুলি তো আমি বললামই, 4টি সমুদ্র বন্দর আমরা গভীর সমুদ্র বন্দর করছি আপনার মাতার বাড়িতে, সেখানে ব্যাপক হারে ড্রেজিং কাজ, ভৌত কাজ চলমান, দ্রুততম সময়ের মধ্যে করব। এনার্জি টার্মিনাল ওখানে করছি, এগুলি আছে। পায়রা সমুদ্র বন্দর, সেটাও আমাদের বিভিন্নভাবে যে সমস্ত প্রতিকূলতা আছে, চ্যালেঞ্জ আছে, বিশেষ করে সিলটেশনের ক্ষেত্রে, সেটাও আমরা নতুনভাবে চিন্তা করছি এবং ভৌত কাঠামো যেগুলি আছে সেগুলির উন্নয়ন চলমান আছে। আপনি যদি মোংলা আপনার নৌ বন্দর বলেন, সমুদ্র বন্দর বলেন, সেখানে আমরা কোল্ড চেইন আনছি, জেটির সংখ্যা বাড়াচ্ছি, আরও বেশি কন্টেইনার টার্মিনাল করে যাতে বেশি সংখ্যক মালামাল খালাস করা যায় এবং আপনার বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে জাহাজীকরণ করা যায়, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। তো নদী দূষণ আছে, এটা একটা বড় ফ্যাক্টর, যার ফলে আপনি নৌপথটাকে রাতারাতি পর্যটন বান্ধব করতে পারছেন না। ঢাকার চারিপাশে চক্রাকার নৌপথকে সচল করার উদ্যোগ আমরা নিয়েছি। সেগুলি একটা সময় আমরা একবার চেষ্টা করেছিলাম এর আগে BIWT এর মাধ্যমে, সেটা আবার কিছুদিন পর দেখা গেল যে অলাভজনক হয়েছে। গত 10 বছরে প্রায় 57 কোটি টাকা লস করেছে। এটা কি অলাভজনক এজন্য হলো যে নিরাপত্তাহীনতা একটা বিষয় আছে? না, আমার কাছে নিরাপত্তাহীনতা মনে হয়নি, যেটা মনে হচ্ছে যাত্রী স্বল্পতা।
যাত্রী স্বল্পতাটা কেন? কারণ আমরা যদি ধরেন যে তুরাগ আছে, বুড়িগঙ্গা আছে, এগুলোর সাথে যদি শীতলক্ষ্যা, এই নদীগুলোকে আমরা একসাথে করে ফেলতে পারি, আমাদের কিন্তু সময় অনেক কমে যাবে। হাতির ঝিলে যেটা আমরা দেখতে পাই, হাতির ঝিলে যে ওয়াটার বাসগুলো ব্যবহার করে মানুষ কিন্তু অনেক সময় বাঁচাচ্ছে। সেক্ষেত্রে তো মানুষের আগ্রহী হবার কথা। এই আগ্রহী হতে আমরা কেন আগ্রহী করতে পারলাম না তাদেরকে? না, সময় কমে যাবে, এটার সাথে আমি দ্বিমত। প্র্যাকটিক্যালি ঘটনা হচ্ছে যে মানুষ একটা বিকল্প পথে যাতায়াত করতে পারবে, স্থলের বাইরে নৌপথে, মনোরম একটা পরিবেশ পাবে, কিন্তু সময়টা তার বেশি লাগবে। আমাদের স্টাডি তাই বলে, ফিজিবিলি স্টাডি তাই বলে। তো ওই সময়ের কারণেই কিন্তু আমাদের আগে যে চেষ্টাটা করা হয়েছিল সেটা ব্যর্থ হয়েছে। মানুষ 1.5 ঘন্টা 2 ঘন্টা ওই আপনার নৌঘাটে অপেক্ষা করে তারপর আর ওই গাবতলির থেকে সদরঘাট আসতে চায় না। সে মনে করে যে আমার এখানে যেতে যে সময়টা লাগবে তার আগে সেই স্থলপথে চলে যাবে। বাংলাদেশের মানুষের সময়কে এনজয় করার মানসিকতাটা একটু কম। আমার স্ট্রেট ফরওয়ার্ড হয়তো কথা হবে, আমি যেটা দেখেছি, সে দ্রুততম সময়ের মধ্যেই তার গন্তব্যে পৌঁছাতে চায়, এরকম একটা তাগাদা সবসময় সে অনুভব করে। এর একটা কারণও আছে, পথে অনেকটা নিরাপদও সে মনে করে না। কিন্তু নৌপথে চক্রাকার যদি আপনি করতে যান, প্রায় আমার জানা মতে 110 কিলোমিটার নৌপথে এই চক্রাকার পথটা। তো 110 কিলোমিটার চৌপথ আপনি যদি নারায়ণগঞ্জ যেতে চান, ধরে নিচ্ছে আশুলিয়া থেকে অথবা গাবতলী থেকে, আপনার 4 ঘন্টা লেগে যাবে। কিন্তু আপনি এই নারায়ণগঞ্জে অর্থাৎ 1.5 থেকে 2 ঘন্টা স্থলপথে যখন চলে যেতে পারছেন, তখন আর আপনি ওই নৌযানে অপেক্ষা করতে চাচ্ছেন না ভ্রমণ করার জন্য অথবা যাতায়াত করার জন্য। আচ্ছা, আমরা একটু নৌপথ থেকে সড়ক পথে আসি। সেটা হচ্ছে যে যখন পদ্মা সেতুটা হয়ে গেল, তারপর তো বরিশালের সাথে আমাদের রোড কানেক্টিভিটি হলো, কিন্তু বরিশালের রাস্তাগুলো কিন্তু এখন পর্যন্ত ভালো না। এদিকে সিলেটের রাস্তাগুলো দীর্ঘদিন ধরে, আমরা জানি যে আমরা একটা দীর্ঘ সময় অন্যরকম কাটিয়েছি, মাঝখানে 18 মাস একটা সময় ছিল। তো তারপর এই রোডগুলোকে, সড়কগুলোকে দ্রুততম সময়ে ঠিক করবার কী ধরনের ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন, বা কবে নাগাদ এগুলো আমরা ভালো অবস্থায় দেখতে পারবো? আপনি দুটি উল্লেখযোগ্য সড়কের কথা বলছেন, এই দুটি সড়কই আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে। ঢাকা সিলেট মহাসড়ক আজ থেকে প্রায় ধরেন 4.5 বছরের বেশি সময় এটা প্রকল্প নেওয়া হয়েছিল এবং কাজ শুরু হয়েছিল। 4.5 বছরে আমি যদি বলি 4 বছর বলি, যেহেতু 6 মাস হয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছিল মাত্র 18%। অনলি 4 বছরে ল্যান্ড অ্যাকুইজিশন, অর্থাৎ জরাজীর্ণ অবস্থা। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু ভৌত কাজ করা গিয়েছে, কিন্তু কাজের অগ্রগতি ভালো নয়। ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি, ইউটিলিটি লাইন শিফটিং হয়নি। ওখানে প্রচুর ল্যান্ড যেটা অ্যাকুইজিশন হচ্ছে 840 একর ল্যান্ড। তা সেখানে আপনি গিয়ে দেখবেন প্রচুর বাজার আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তারপর প্রাইমারি স্কুল আছে, সেটা শিফট করা পারেনি। আমরা দায়িত্ব নেওয়ার পর আপনি অবাক হবেন যে মাত্র 6 মাসে আমি সেই ল্যান্ড অ্যাকুইজিশনের মাত্রাটা 60% নিয়ে গিয়েছি। 18% থেকে 60% ল্যান্ড এখন অ্যাকুইজিশন কমপ্লিট। ভৌত কাজ আমি প্রায় নিয়ে গিয়েছি, যেটা ছিল আপনার 14-15% অনলি, সেটাকে আমি প্রায় 36% উপরে নিয়ে গেছি 6 মাসে। 13টি প্যাকেজ ওখানে আছে, সব প্যাকেজে দ্রুততম সময়ের মধ্যে কাজ করছি। আশা করছি 2 থেকে 2.5 মাসের মধ্যে সম্পূর্ণ ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে যাবে। নরসিংদীতে কিছু বাকি আছে, আর ভৈরবে হবিগঞ্জে কিছু বাকি আছে। তো এই যে তৎপরতা 4.5 বছরে কিন্তু খুব উল্লেখযোগ্য অগ্রগতি নেই। আমি 6 মাসে তার প্রায়, ওরা 4 মাসে যে অগ্রগতি ছিল তার প্রায় আপনার 3 গুণের মতো অগ্রগতি হয়েছে। তো এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে করতে চাচ্ছি, কারণ হচ্ছে এটা একটা ন্যাশনাল হাইওয়ে। অ্যাট দ্য সেম টাইম ভাঙা থেকে বরিশাল সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এটা বলতে গেলে প্রায় 2টি বিভাগকে সংযুক্ত করেছে, বরিশাল এবং ফরিদপুর বিভাগ। তো সেখানে একটা অংশ 28 কিলোমিটার, অর্থাৎ ওটা ট্যাকেরহাট পর্যন্ত, এই লাইনটা ইতিমধ্যে আমি পিএমপি একটা প্রজেক্ট আছে মেজর রাস্তা ওয়াইডেন করা, তার মাধ্যমে আমরা এই প্রকল্পটা নিয়েছি, বাস্তবায়নের কাজ চলমান। বাট বরিশাল পর্যন্ত এই রাস্তাটাকে 2 সার্ভিস লেন প্লাস 4 লেন সহ 6 লেন করার একটা পরিকল্পনা আমাদের আছে। এটা 2টি ফেজ ছিল। একটা ফেজ হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন, ইউটিলিটি সংযোগ, শিফটিং। আরেকটা হচ্ছে ভৌত কাজ, অবকাঠামো কাজ। ল্যান্ড অ্যাকুইজিশন এবং ইউটিলিটি শিফটিংয়ের কাজ চলমান, অনেক দূর অগ্রগতি হয়েছে। ল্যান্ড অ্যাকুইজিশনটা শেষ হলেই ডিটেল ডিজাইনের কাজ চলছে। আমার মনে হয় ভাঙা থেকে বরিশাল যে গুরুত্বপূর্ণ সড়কটার কথা আপনি উল্লেখ করলেন, সেটার ভৌত কাজে আমরা চলে যেতে পারবো। এবং আমরা নিশ্চিতভাবে যে আমাদের এই সরকারের যে মেয়াদ আছে তার বেশ আগেই 29 বা 30 সালের মধ্যেই
কাজ সম্পন্ন করে চলাচলের জন্য উন্মুক্ত করতে সক্ষম হবো বিদায় আশা রাখছি। অর্থাৎ আরও 4 বছর লাগছে। আপনি ভৌত কাজে তা পারবেন না, মানে ঠিক আছে। আমি একটু এখানে বলতে চাই ইনফ্রাস্ট্রাকচার এটা যত দ্রুত আপনি এই বড় 4 লেন 6 লেনের রাস্তায় যান অথবা কোনো ইনফ্রাস্ট্রাকচারে যদি যান, সেই জায়গায় দেখবেন যে এটা একটা মানে কাজের একটা গতি আছে, কাজের একটা সিকোয়েন্স আছে, একটার পর একটা একটার পর একটা, এটা শেষ না হলে এটা করা যাচ্ছে না, এরকমভাবে এটার ফিনিশিং হয়। আর আমাদের অধিকাংশ ম্যাটেরিয়ালস হচ্ছে ইম্পোর্টেড। তারপর আমাদের ভূমি যেটা আছে সেটা একটু লো ল্যান্ড, অনেক ভরাট করতে হয়, মানে আপনি রাস্তা করার উপযোগী করতেই অনেকটা সময় চলে যায়। ল্যান্ড ভরাট, সেটা কম্প্যাকশনের মধ্যে আনা, হ্যাঁ, শক্তকরণ, তারপরে হচ্ছে বিভিন্ন ধাপে ধাপে রাস্তাটাকে কিন্তু একটু করতে হয়। এখানে হাইওয়েগুলি কিন্তু বেশ হয়, চাপ সহনীয় বা লোড সহনীয় করতে হয়। তো সেই ভৌত কাজগুলি ইচ্ছা করলেই আপনি আমাদের দেশের যে প্রক্রিয়া অথবা আমাদের দেশের যে সুবিধা সেটা বিবেচনায় করতে গেলে 3 বছরের আগে ওই 150-200 কিলোমিটার রাস্তা 6 লেন করা এবং তারপর উন্মুক্ত করা, এটার আগে বেশ চ্যালেঞ্জিং। একটু দক্ষিণ থেকে উত্তরের সড়কে আসি। যমুনা যে সেতু আছে সেখানে প্রায়শই, বিশেষ করে ঈদ, এগুলো আগে এত যানবাহন চলাচল করতো না, এখন অনেক বেশি যান চলাচল হয়। বিশেষ করে ঈদের সময় দেখা যায় একটা দীর্ঘ যানজট তৈরি হয়। তো সেখানে যে টোল প্লাজার বিষয়টা আছে, যে এখন পর্যন্ত টিকিট কাউন্টারে টাকা দিয়ে এটাকে অটোমেশন করার কোনো সুযোগ আছে কি? অটোমেশন আছে অলরেডি, ইটিসি আমরা বেশ চালু করেছি, আমাদের সরকার চালু করেছে। আপনি জেনে অবাক হবেন যে সেদিন মনে হয় 10 কোটি টাকার মতো ইটিসিতে আমরা কালেকশন করার মাইল ফলক অতিক্রম করেছি। ইটিসি আছে, ইটিসি অনেক গাড়িতে আছে। ইটিসি আমরা কবে নাগাদ পেতে পারি? পেতে পারবেন না, আমরা ম্যান্ডেটরি করছি, কিন্তু ঘটনা হচ্ছে যারা সেতুগুলি ব্যবহার করে যানবাহন তারা উৎসাহিত খুব কম এদেশে। আমরা উন্নয়ন চাই, ক্যাশলেস সোসাইটিতে যেতে চাচ্ছি, তখন তো এটা পসিবল করা, বা আমরা যদি এটা নিয়ম করে দিই যে বাইরের দেশে যেটা দেখতে পাই যে একটা গাড়ি চলে যাওয়া মাত্র ওটা নাম্বার প্লেটটা ওঠে এবং তাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা অটোমেটিক্যালি কেটে আসে। আপনার দেশে তো করা আছে সেটা, কিন্তু আপনি তো ব্যবহার করছেন না। ব্যবহারটাকে আপনার মন্ত্রণালয়ের কোনো ইচ্ছা আছে কিনা যে বাধ্যতামূলক করে দেবার? না, বাধ্যতামূলক যদি আপনি করে দেন তখন আরেক অসন্তোষ। বাঙালিকে, দেশের মানুষকে বাধ্যতামূলক করতে গেলে তো সেটা অন্যরকম। আমরা ধাপে ধাপে করছি সেটা। আমরা 3টি লেন অলওয়েজ রাখছি, ইটিসিতে গেলে আপনি এখান থেকে চলে যেতে পারবেন। কিন্তু দেখা গেল যে গাড়ির চালক অথবা মালিক তারা ওই ম্যানুয়াল পদ্ধতিতে পে করার জন্য লম্বা লাইনে আছে, কিন্তু ইটিসি লাইনে যাচ্ছে না। আবার সেখানে তাৎক্ষণিকভাবে আমরা করে দিচ্ছি। গণপরিবহনগুলিকে আমরা বাস স্ট্যান্ডে গিয়ে করে দিচ্ছি, গণপরিবহনের মালিকদের ডিপোতে গিয়ে করে দিচ্ছি। তারপর ইটিসি আপনি ব্যবহার করলে 10% আপনার চার্জ কম হবে সেই ঘোষণা দিয়েছি। নিয়মিত ওখানে মাইকিং হচ্ছে, প্রচারণা হচ্ছে। কিন্তু আমাদের যেটা হয় যে আমাদের নেশন যারা পরিবহন সেক্টরের সাথে জড়িত, বিশেষ করে গাড়ি, পিক আপ, প্রাইভেট কার, আমাদের তো বিভিন্ন রকমের আছে, ট্রাক, বাস, লরি, এদের দেখবেন যে ওই সিস্টেমটাতে ওরা খুব একটা উৎসাহিত হতে চায় না। হ্যাজার্ডও মনে করে, ভীতিও কাজ করে অনেকের মধ্যে, কোন প্রক্রিয়ায় আবার দিব, কি কার্ড লাগবে, এই ধরনের একটা জায়গা আছে। কিন্তু আমরা গত 6 মাসে আমি বললাম আপনাকে যে প্রত্যেকটা সেতুতে ইটিসি, এবং এখন আমরা এই পর্যায়ে গিয়েছি যে একটি কার্ড যদি আপনার থাকে সেটা দিয়ে আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটাও যেমন পার হয়ে যেতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম পদ্মা ব্রিজও পারবেন, সেম টাইম যমুনা ব্রিজও পারবেন, সব ব্রিজ পারবেন। সব জায়গায় যেখানে আপনাকে পে করতে হয় সেখানে একটা কার্ড দিয়েই সম্ভব হবে। সেই প্রক্রিয়া আমরা উন্মুক্ত করেছি, প্রতিষ্ঠিত করেছি, মানুষকে উৎসাহিত করছি। অনেকে আসছে, পর্যায়ক্রমে সবাইকে আসতে হবে, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি নিব, তারপর আবার ফিরে আসছি। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি, এখন প্রকাশের সাথেই থাকুন। দেখছেন এখন প্রকাশ, আমাদের সাথে আছেন সড়ক ও সেতু, রেলপথ মন্ত্রী ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রবি। আরও একবার স্বাগত। আমরা কথা বলছিলাম যে টোল প্লাজা নিয়ে, এখন একটু রেলপথের দিকে যেতে চাই। সম্প্রতি গোপালগঞ্জের একটি ট্রেন চালু হয়েছে যেটা 145 টাকায় যেতে পারবে এবং সহজে যেতে পারে। আপনার জানা আছে কি না যে ওখানে মকসুদপুরে একটা স্টেশন করা হয়েছে, কিন্তু ট্রেনটি ওখানে থামে না, যে থামে মহেশখালীতে, অর্থাৎ মকসুদপুরে যারা যাবেন তাদেরকে যেতে হবে মহেশখালী পর্যন্ত। তো
তো এটা আপনার নজরে আছে কিনা বা কোনো ধরনের ব্যবস্থা নেবেন কিনা এটার জন্য? না, রেল লাইনটা যখন করা হয়েছিল দুটি বিবেচনায়, একটা হচ্ছে লোকাল ট্রেন চলবে, আরেকটা হচ্ছে আন্তনগর চলবে। তো রেল লাইনের স্টপেজ ঠিক করার ক্ষেত্রে কিন্তু একটা মানদণ্ড মেনটেন করা হয়, যে আন্তনগর ট্রেনের স্টেশনটা কেমন হবে, কত দূরে থামবে, কত যাত্রী আছে, ইত্যাদি ইত্যাদি। আর সে একটা শুরু থেকে শেষে একটা গন্তব্যে পৌঁছানোর জন্য তার নির্দিষ্ট একটা সময় আছে, এবং এই সময় কয়েকটা স্টপেজে সে স্টপ হবে, সেটার একটা মানদণ্ড আছে। ওইটা ফিজিবিলিটি স্টাডি করেই ঠিক করা হয়। এটা আগে হয়েছিল, এই লাইন তো পূর্বেই করা, আপনি জানেন। তো যদি কোনো ব্যবসা সেখানে থেকে থাকে আমাদের স্টাডিতে মনে হয়, তো নিশ্চয়ই নতুন করে আরেকটা ট্রেন স্টেশন করা যাবে অথবা শিফটও করা যাবে। না, অলরেডি স্টেশন আছে কিন্তু ট্রেনটি ওখানে থামছে না। তো ওই ট্রেনে যে যাত্রীরা থাকছে তাদেরকে আসলে মহেশখালী পর্যন্ত চলে যেতে হচ্ছে। না, এটা তো কমিউটার ট্রেন যেটা আপনি চালু দেখেছেন, নিশ্চয়ই ওই স্টেশনে যাত্রী থামবে। আন্তনগর ট্রেন যখন চলবে নিশ্চয়ই সেই বিবেচনায় ওই স্টপেজটা আছে। আমি ট্রেনটা উদ্বোধন করেছিলাম, কথা ছিল 8টি স্টপেজে থাকবে, 8টা বগি নিয়ে যাবে, বসে যাবে সম্ভবত 609 জন যাত্রী, যতটুকু আমার মনে পড়ে। দাঁড়িয়ে যেতে পারবেন আরও বেশ কিছু যাত্রী, আরও 600-র মতো কাছাকাছি। এটা একটা কমিউটার ট্রেন সার্ভিস। আমরা যেটা করতে চাই, ঢাকা থেকে ধরেন নারায়ণগঞ্জে আছে 8 জোড়ার মতো চলে, আমরা নতুন করে লাইন করছি, তাতে 16 জোড়া ট্রেন চলবে ঢাকা নারায়ণগঞ্জ। সেম ঢাকা আপনার নরসিংদী, মানিকগঞ্জে নাই, আমরা নতুন লাইন চালু করব, ট্রেন লাইনকে যুক্ত করব মানিকগঞ্জ, ঢাকা মানিকগঞ্জ, ঢাকা টঙ্গী, জয়দেবপুর, টাঙ্গাইল পর্যন্ত। এই পরিকল্পনা আমাদের নিয়েছি, তার অংশ হিসেবে এটা করেছি। আমাদের যে বর্তমানে রেলপথ আছে 3428 কিলোমিটার, এর মধ্যে প্রায় 2200 হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে করা। তো এগুলো অনেকখানি ঝুঁকিপূর্ণ, আপনার নিশ্চয়ই জানা আছে, এবং এর ফলে আমাদের রেলের গতিও কিন্তু অনেক কম। এইটার উন্নয়নে কি ধরনের পদক্ষেপ আপনি 6 মাসে নিয়েছেন বা সামনে নিতে যাবেন? আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমাদের দরকার যেটা, সেটা সবই মিটার গেজ লাইন ছিল। আমরা পূর্ব এবং পশ্চিম অঞ্চল দুই ভাগে ভাগ বাংলাদেশ রেল। তো মিটার গেজ সংযোগগুলিকে আমাদের ব্রড গেজে রূপান্তরিত করতে হবে, তার জন্য অনেক হিউজ টাকারও দরকার। আমরা পর্যায়ক্রমে সেটা করছি। এগুলি 1930, 40, 70 দশকের লাইন। তো এটার রিপ্লেসমেন্ট দরকার, মেরামত, সংস্কার, এই জায়গাগুলি খুব দরকার। এই জন্য পূর্বে এবং পশ্চিমে দুটি প্রকল্প আমরা নিয়েছি, প্রায় 2000-4000 কোটি টাকার কাছাকাছি হবে। তাতে অনেক অংশে রিপ্লেসমেন্ট হবে, নিরাপদ হবে, গতি কিছুটা বাড়ানো যাবে। এটা হলো এক। নাম্বার 2 হচ্ছে যে মিটার গেজে এখন লোকোমোটিভ বলেন, কোচ বলেন, খুব একটা অ্যাভেলেবেল না, কিন্তু মিটার গেজ থেকে আমরা রাতারাতি বেরিয়েও আসতে পারছি না। এই বিবেচনা করে আমরা ব্রড গেজে যাচ্ছি, যে সমস্ত জায়গা প্রয়োজন দ্রুততম সময়ের মধ্যে, বাজেট অনুসারে, বরাদ্দ অনুসারে, অ্যাট দ্য সেম টাইম এবং অন্যান্য ব্যাংকের অর্থায়নে, বাইরের অর্থনৈতিক যে সমস্ত সংস্থা আমাদেরকে লোন দেয়, বিশ্ব ব্যাংক, এডিবি, তাদের সহায়তায় আমরা লোকোমোটিভ, কারেজ এগুলি কালেকশন করছি, এবং অ্যাট দ্য সেম টাইম মিটার গেজ থেকে ব্রড গেজে আসছি। নতুন যেমন আপনার আখাউড়া থেকে সিলেট, আপনার বগুড়া থেকে সিরাজগঞ্জ, ঢাকা আর চিটাগাংয়ের মিসিং লিঙ্ক আছে দুটা। এই মিসিং লিঙ্ক যদি দুটো করতে পারি তাহলে প্রায় 92 কিলোমিটার আপনার হয়ে যাবে, দূরত্ব কমে যাবে। যদি আমি এটা কর্ড লাইন করতে পারি ঢাকা কুমিল্লা, আমার মিসিং লিঙ্ক দুটোকে যদি আমি ব্রড গেজে করতে পারি তাহলে গতিটা আরেকটু বেড়ে যাবে, সময়ও কম লাগবে। যেখানে যা করা দরকার বিদ্যমান অবস্থাকে তো আপনি রাতারাতি, তো ট্রেন ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এরকম না যে আপনি ইচ্ছা করলে রাতারাতি সব করে ফেলতে পারবেন 6 মাসের মধ্যে। অগ্রাধিকার ভিত্তিতে যা করলে বাংলাদেশ রেল সমৃদ্ধ হয়, ফাংশন করে, যাত্রীবান্ধব হয়, এবং ধরেন অধিক হারে লাভজনক পর্যায়ে আনার যে সমস্ত প্রকল্প দরকার, মেইন হচ্ছে জনবান্ধব, সেটাকে আমরা গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে গ্রহণ করেছি। তো যেমন কর্ড লাইন আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি, ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি। ঢাকা থেকে কুমিল্লা 92 কিলোমিটার কমে যাবে চট্টগ্রামের আপনার দূরত্ব। মিসিং লিঙ্ক যে দুটি আছে ঢাকা চট্টগ্রামে, সে দুটো আমরা কিন্তু প্রকল্প নিয়েছি ইতিমধ্যে, তো সেটা আমরা যাচ্ছি। আবার কয়েকটা প্রকল্পের কথা আপনাকে বললাম, সেটাও তো আমরা ইতিমধ্যে রেলের 10টি নতুন জেলাকে যুক্ত করছি। আপনার মন্ত্রণালয় কিছু কোচ আনার, কিছু না, বেশ সংখ্যা অনেক, 600 বোধহয় হবে এটা। না, 200 চলমান আছে। আমরা প্রথম চালান 19টি, সেটা মনে হয় 10-12 দিনের মধ্যে পেয়ে যাব। এটা 200 আসবে। আরও 200 কোচ আমরা ধরেন দ্রুততম সময়ের মধ্যে আনার প্রক্রিয়া নিশ্চিত করতে পারছি, চলমান। আরও আমাদের আছে প্রায় আরও 300 আছে, মানে 700 হবে সব যদি আমি যুক্ত করি, সেটা আমরা আনার উদ্যোগ নিয়েছি। অ্যাট দ্য সেম টাইম লোকোমোটিভ আছে 30 আর 10।
না, আমাদের রেল যখন লসে আছে তখন আমরা যখন এই ইনভেস্টমেন্টে যাচ্ছি, যেখানে আমাদের রেলের গতি কম, তো আগে আমাদের গতিটা বাড়িয়ে তারপর আমরা এই ইনভেস্টমেন্টে যেতে পারতাম কি না, আপনার কি মনে হয়? না, এই দুটি একই সাথে চলমান। আপনি লাইনও করতে হবে কোচ, আমাদের অনেক প্রজেক্ট আছে লাইন হয়েছে, যেমন যেটা আপনি বললেন ঢাকা থেকে ভাঙা হয়ে যেটা গিয়েছে, হ্যাঁ লাইন তো অনেক আগে বানিয়েছি, চালু তো করতে পারছি না, কোচ নেই, লোকোমোটিভ নেই। এটা ছিল বিগত দিনের সরকারের সবচেয়ে বড় ডিজাস্টার। আমরা যেটা করতে চাই, রেল লাইন হবে, লোকোমোটিভ থাকবে, কোচ থাকবে, অপারেশন শুরু হবে, মেনটেন্যান্স থাকবে, এটা একসাথে। লাইন হয়ে বসে থাকবে না কোচের অভাবে বা লোকোমোটিভের অভাবে, অথবা আপনার ওই যেটাকে বলা হয় অপারেশনের অভাবে বসে থাকবে না, সব কিছু একসাথে হবে। অনেকেই বলতে শোনা যায় যেটা হচ্ছে যে বাস মালিকরা যারা, তাদের কারণে আসলে আমাদের রেল ব্যবস্থাটাকে আমরা আরও উন্নত করি না, কারণ তারা লসে চলে যাবে। এইটার কি এই ধরনের কোনো কথা? আমি কোনো ভিত্তি এটা দেখি না, এটা একটা ধারণা প্রসূত বলি, আমরা ধারণা প্রসূত জাতি, তো ধারণা প্রসূত বলি। বাস মালিকদের রেল লাইন সমৃদ্ধ হবে না এই ধরনের এক্সেস নেই। আর রেল যাত্রী, বাসের যাত্রী। আবার রেল যখন সমৃদ্ধ হয়, বাসও তখন সমৃদ্ধ হয়। যাতায়াত ব্যবস্থাটা সমৃদ্ধ হলে এটা ইন্টারকানেক্টেড। রেলে গিয়েই একজন মানুষ শেষ হয়ে যায় না, তিনি যখন রেলে নামেন সেখান থেকে আবার বাসে যান, বাসে নেমে সেখান থেকে আবার অন্য পরিবহন নৌতে যান। অর্থাৎ বাংলাদেশকে যখন তাকে ঘুরতে হয়, চলতে হয়, যাতায়াত করতে হয়, রেল, নৌ, সড়ক একটার সাথে সম্পূরক। পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলকে ব্যবহার করার কোনো পরিকল্পনা আছে কিনা? সেটা খুব জরুরি, সেটাই দরকার। পৃথিবীতে কোনো জায়গায় রেল লাভজনক না। ইন্ডিয়া এবং চায়নাতে আমি লাভ বলবো না, সামান্য কিছু উদ্বৃত্ত থাকে, সামান্য। তার কারণটা হচ্ছে তারা ফেইট ট্রেড করে। আপনি যদি ফেইট ক্যারি করতে পারেন তাহলে রেলকে লাভজনক করা যায়, অথবা লসমুক্ত রাখা যায়। আমি এটা বলবো লসমুক্ত, আমি লাভজনক কথাটা বলতে চাই না। আমরা সব কিছুর মধ্যে লাভ খুঁজি, লাভ খোঁজাটা কিন্তু একটা ভালো বলে আমার কাছে মনে হয় না। রাষ্ট্র সব জায়গায় লাভ করবে না, রাষ্ট্র যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবে, জনগণ অর্থ দিয়েই মনোরম এবং নিরাপদ যাতায়াত চাইবে। পৃথিবীর অনেক দেশে কিন্তু একদম ট্রেনটা কোথায় আছে, কতগুলো টিকিট আছে সব দেখা যায় 24 ঘন্টায়। এই ট্রেনটা কোথায় আছে ম্যাপিং আকারে দেখা যায়। বাংলাদেশে এরকম কিছু করার এরকম পরিকল্পনা আছে, বাংলাদেশেও সীমিত পরিসরে আছে, আপনি দেখতে পাবেন না তা না। আমি যখন কন্ট্রোল রুমে যাই আমি সবই অনেক কিছু দেখতে পাই। না, আমরা তো কন্ট্রোল হ্যাঁ, আপনি করতে পারি যাচ্ছেন, না। হ্যাঁ এটার প্রয়োজন আছে। তো এখন কি দরকার, দেখাটা আগে দরকার, নাকি আগে হচ্ছে রেলটাকে স্টাবলিশ করা দরকার? ডেফিনেটলি এখন থেকে যে সমস্ত নতুন রেল লাইন হবে, যে সমস্ত লোকোমোটিভ কোচ দিয়ে আমরা নতুন রুটগুলি চালু করব, এই যে দেখার যে প্রক্রিয়া সেটা আমরা নিশ্চিত রাখবো। আপনার কাছে আপনার ভাষাতেই বলতে চাই যে সব কিছু একসাথেই ডেভেলপমেন্টটা হওয়াটাই বাঞ্ছনীয় আমরা মনে করি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন ঢাকায় চলেন, ধানমন্ডি এলাকায় আপনার বাসা, বের হন, তখন রাস্তায় তো অনেক দেখতে পান যে অটো রিক্সা, তখন আপনার ফিলিংটা কীরকম থাকে, অনুভূতি কী হয়? বিরক্তিকর থাকে, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমাদের ঢাকাটা, আমাদের দেশটা মানুষ তার সহজাত স্বভাব হিসেবে বিল্ড আপ করেছে। রাষ্ট্র এবং সরকার তাদের যে পরিকল্পনা সেখানে ছিল বিধায় মনে হয় না, আর থাকলেও তা কার্যকর করতে ব্যর্থ হয়েছে। মানে এই মুহূর্তে কি আপনার মন্ত্রণালয়ের কাছে জানা আছে যে সারা দেশে কতগুলো অটোরিকশা চলছে? অটোরিকশা সিটি কর্পোরেশন এবং স্থানীয় পৌরসভার এটা সংখ্যা নির্ধারণ করে, তাদের বিষয়। আমার একটা দুর্ভাগ্য আছে, রাস্তা এবং রাস্তা সংক্রান্ত কোনো কিছু হলেই মনে হয় সব সড়ক মন্ত্রীর দায়। বাস স্ট্যান্ডগুলি সিটি কর্পোরেশনের অধীনে, সিটি কর্পোরেশনের রাস্তাগুলি সিটি কর্পোরেশনের অধীনে, সেখানে যে যান চলাচল করে তারা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে। কিন্তু মহাসড়কেও তো আমরা চলতে দেখছি এবং হ্যাঁ, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। মহাসড়কে আসার তাদের কথা না, আসছে। আমাদের আবার এক্সেস কন্ট্রোলও নেই, একটা মাত্র আছে, সেটা হচ্ছে ঢাকা থেকে আপনার ভাঙা পর্যন্ত। এছাড়া তো আমাদের এক্সেস কন্ট্রোল নেই। হাইওয়ে পুলিশ চেষ্টা করে, নিবৃত্ত করে। আবার আমাদের ওই লোকাল রাস্তাগুলি মহাসড়কের সাথে 90 ডিগ্রিতে এসে মিশে গিয়েছে। আপনি ইচ্ছা করলে অবস্ট্যাকেল করতে পারছেন না। কোনো জায়গায়, কুমিল্লাতে একটা জায়গায় এরকম দুর্ঘটনাপ্রবণ এলাকার দাবি উঠলো যে এটাকে ক্লোজ করে দিতে হল। আমরা মহাসড়ক থেকে ক্লোজ করে দিলাম, ওখানে বিশাল জনরোষ, অনেক লোকের ক্ষতি হয়, জায়গা মানে যাতায়াতটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিকল্পিতভাবে ওই লোকাল রাস্তাটা হয়নি, মানুষ চলতে চলতে রাস্তা হয়েছে। চলতে চলতে রাস্তা হওয়ার পর প্রথমে 6 ফিট ছিল, এরপর ধরেন 8 ফিট হয়েছে, 8 ফিটের জায়গায় 118 ফিট হয়েছে। কিন্তু ওই রাস্তা তো আর পরিকল্পনার অংশ না, যাতায়াতের মানুষের প্রয়োজন হয়েছে, যে কথাটা আমি প্রথম বলেছিলাম। এই জায়গায় আমরা বিশ্ব ব্যাংকের একটা প্রকল্প নিয়ে
এই রাস্তাগুলিকে মহাসড়কের সাথে যুক্ত অথবা অটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি করা যায়, 3 হুইলার, সেটা একটা প্রকল্প আমরা নিয়েছি, বেশ কার্যকর প্রকল্প। হ্যাঁ, এটা বাস্তবায়নাধীন আছে। এখন আমি সর্বশেষ অবস্থায় মনে হয় 2টি প্রকল্প, 800 কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে নিরাপদ সড়ক এবং যেটাকে বলা হয় ন্যাশনাল এক্সপ্রেস ওয়ের নিরাপত্তা এবং বাইরের থেকে যে কোনো যানবাহনে মহাসড়কে যুক্ত হওয়ার প্রবণতাকে রোধ করার জন্য। সেটাকে কার্যকর হলে অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। মহাসড়কে কিন্তু প্রতিনিয়তই প্রাণ ঝরছে, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আহত হচ্ছে অনেক বেশি, স্থায়ী পঙ্গুত্বের দিকে মানুষ যাচ্ছে। এইগুলোকে প্রতিরোধে আপনার মন্ত্রণালয় কী কার্যকরী পদক্ষেপ নিচ্ছে? না, প্রথমত কথা হচ্ছে যে মহাসড়কে কোন যান চলবে তা নির্ধারণ করে সেই যানকেই মহাসড়কে চলতে দেওয়া উচিত, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের গাড়ির যে ফিটনেস, সেখানে একটা প্রবলেম আছে, সেটা আগে কোনো আইন ছিল না। আমি একটা নীতিমালা করেছি, বাস 20 বছর, ট্রাক 25 বছর, এরকম একটা নীতিমালা। তারপরে এটা কি হবে, এটা বিআরটিএর থেকে আর কোনো ফিটনেস পাবে না চলাচলের জন্য। এখন ফিটনেস না পেলেও তো চলছে, যত গাড়ি চলছে আমি মনে করি প্রায় 20% গাড়ির ফিটনেস নাই, কিন্তু তারা চলছে। আমরা ফিটনেস দিচ্ছি না বিআরটিএতে। এখন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলবে না, দায়িত্ব পুলিশের অথবা হাইওয়ে পুলিশের অথবা ধরুন স্থানীয় পুলিশের, সেখানে হয়তো যথাযথ ফাংশন করছে না। আরেকটা প্রবলেম হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি আপনি শনাক্ত করলেন, তাকে পিক করলেন, তুলে নিলেন, রাখবেন কোথায়? আপনার কোনো ডাম্পিং স্টেশন নেই। ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার পর আপনি কী করবেন? আপনাকে যদি এটা স্ক্রাব করতে হয় অথবা রিসাইকেলিং করতে হয়, আপনার এই স্ক্রাব এবং রিসাইকেলিংয়ের কোনো নীতিমালা নাই। আপনার গাড়িটা নিয়ে আমি ইচ্ছা করলেই ভেঙে ফেলতে পারছি না, স্ক্রাব করতে পারছি না, সেই নীতিমালা আমি তৈরি করেছি। অর্থাৎ যেটা বললেন 6 মাসের মধ্যে একটা মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থাপনা বিভিন্ন জায়গার থেকে জবাবদিহি আকারে জনবান্ধবভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত ইনিশিয়েটিভগুলি দরকার, আপনি হয়তো সাধারণ মানুষ একটা সেন্সে দেখবে যে এটি করলেই তো হয়, কিন্তু ওইটা করতে গিয়ে আমরা যখন ভিতরে যাই তখন দেখবেন যে না, ওখানে ব্যত্যয় হয়ে যাচ্ছে। সেখানে আবার আরেকটা কানেক্টিভিটি দরকার, আরেকটা ইনিশিয়েটিভ দরকার, আরেকটা আইন দরকার এবং আরেকটা সংস্থাকে ফাংশন করানো দরকার। এইগুলি আমরা চিহ্নিত করে ফাংশন করাচ্ছি। আমি বলতে চাইছি আমাদের ঢাকা শহর এবং তার চারিপাশের যোগাযোগ ব্যবস্থাপনাটা একেবারে অগোছালো, জরাজীর্ণ। এখানে কোনো নিয়ম নীতি বিধিমালা কোনো কিছু অনুসরণ করা হয় না। মানুষ তার স্বেচ্ছাধীন যাতায়াত করে তার যাওয়ার প্রয়োজনে। আমি শেষ করব, কিন্তু এই জায়গাটা একটা ডিটিসি একটা সংস্থা আছে, তার মাধ্যমে একটা মাস্টার প্ল্যান করা আগে উদ্যোগ নেওয়া হয়েছিল। আমি এটাকে জনগণের চাহিদা বান্ধব করে একটা মাল্টিমোডাম যোগাযোগ সিস্টেম আমরা প্রতিষ্ঠিত করছি। সেখানে থাকবে কি, মনে রাখেন আমরা যেটা করেছি মেট্রো রেল, আগে একটা মতিঝিল পর্যন্ত ছিল, এটাকে কমলাপুর পর্যন্ত নিয়েছি। আরও 3টি মেট্রো রেল আমরা চালু করছি। মেট্রো হবে ব্যাকবন, এর সাথে মোনোরেল ছিল না, এমআরটিতে যুক্ত করেছি এবং তার ফিজিবিলিটি স্টাডি করে অ্যালাইনমেন্ট ঠিক করেছি, 2টি বাস্তবায়ন করতে চলেছি। তার মানে মেট্রো, মোনো, অ্যাট দ্য সেম টাইম ইভি, নতুন করে রুটগুলি রেশনালাইজ করে নতুন রুট করা এবং সেখানে ইভি বাস কোম্পানি করে তাদের চলার সুযোগ করে দেওয়া। তার মানে কি হয়ে গেল, আপনি বাসও যুক্ত হয়ে গেল। বাকি যে সিটি কর্পোরেশনের মধ্যে এই যে অটো রিক্সা চলে জনজীবন বিপর্যস্ত করছে, যোগাযোগ ব্যবস্থাকে স্থবির করে দিয়েছে, মানুষের জীবন ঝুঁকিতে চলে গিয়েছে, ইচ্ছা করলে কালকে আপনি পাচ্ছেন না। এর একটা নীতিমালা করা হয়েছে, একটা কর্মপরিকল্পনা করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়ক এবং এলাকা থেকে আমাদের এই যে চার্জিং যে ব্যাটারি চালিত রিক্সা আছে, সেইগুলি পর্যায়ক্রমে অন্য অন্য পার্শ্ববর্তী এলাকায় নিয়ে যাওয়া হবে, পর্যায়ক্রমে ধাপে ধাপে। এই আলোচনা চলতেই থাকবে, আরেকটা বিরতির সময় হয়েছে। দর্শক নিয়ে নিচ্ছে আরও একটা বিরতির সাথেই থাকুন। দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনায় ছিলাম অটোরিকশা নিয়ে। ঢাকার যানজট কমাতে ইতিমধ্যে আপনার সরকার বলেছে যে বেশ কিছু বাস সার্ভিস চালু করবে এবং ইলেকট্রিক বাস আনবে। সেই প্রক্রিয়া কতদূর আছে? না, ইলেকট্রিক বাস হচ্ছে আমাদের নির্বাচনের অঙ্গীকারের অংশ। এখানে একটা সমস্যা যেটা হয় যে ইভি এনে প্রথম হচ্ছে তার রুটটাকে আগে আপনার রেশনালাইজ করে ঠিক করতে হবে। এখন বেসরকারি খাত, তাদের হিসাব কিতাব আছে, তারা একটা বাস ব্যবস্থাপনার মধ্যে আছে তাদের মতো করে। সেখান থেকে ইভিতে আনতে গেলে তাদের যে ব্যয় আর তাদের যে আয়, সেখানে একটু ঝুঁকি থাকে। সেটা বিবেচনা করে আমরা ইভিতে দেখবেন যে অনলি 15% নিয়ে আসছি, আপনার রাজস্ব দিতে হবে, ট্যাক্স ব্যাট দিতে হবে অনলি। তার মানে বেসরকারি খাতকে সুযোগ দিচ্ছে।
কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যত দ্রুত আমরা করতে চাচ্ছি তত দ্রুত বেসরকারি খাতকে উৎসাহিত করা একটু চ্যালেঞ্জ। তার মানে কি, সরকারকে এগিয়ে আসতে হবে। এই বিবেচনায় বিআরটিসি ইভিতে 1450 বাসের মতো আনার আমরা পরিকল্পনা করেছি। প্রথম কথাটা হচ্ছে যে আপনি 1450 বাস যদি আনতে চান, তার একটা ইন্টারন্যাশনাল টেন্ডার প্রক্রিয়া করতে হবে, প্রকল্প নিতে হবে, তারপর টেন্ডারে যেতে হবে, 1.5 থেকে 2 বছর লেগে যাবে বাস আসতে। তো সেটা মানুষের চাহিদা হচ্ছে আরও দ্রুত কার্যকর করা, এবং আমাদের অঙ্গীকারও তাই। সেই বিবেচনায় আমরা এখন যেটা করেছি যে 200 বাস দ্রুততম সময়ের মধ্যে আনার চেষ্টা করছি। তার মধ্যে নারীদের জন্য সংরক্ষিত কিছু বাস, সেটা নারী ব্যবস্থাপনায় একবার সম্পূর্ণভাবে, ড্রাইভার থেকে শুরু করে, আর বাকিটা হচ্ছে আপনার সবার জন্য। তো সেরকম 200 বাস আনার জন্য আমাদের ডাইরেক্ট পারচেস মেথডে যেতে হবে, ডিপিএম সিস্টেমে যেতে হবে। এটার আবার বিধি আছে, আপনি যে কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান অথবা কোনো কোম্পানি থেকে ডাইরেক্ট পারচেস করতে পারবেন না, আপনাকে ইন্টারন্যাশনাল টেন্ডার করে যেতে হয়, প্রজেক্ট আকারে যেতে হয়। ডাইরেক্ট পারচেস করার একটাই প্রক্রিয়া, সরকারি একটা সংস্থা আরেকটা সংস্থাকে সরাসরি করার আদেশ দেবে। তো সেটার জন্য আমরা প্রগতিকে এবং BMTF আছে, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, তাদের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে এবং তারা সরকারি সংস্থা, তাদের সাথে সরাসরি আমরা ক্রয় আদেশ দিতে চলেছি। তাতে আমরা মনে করছি যে 3 মাসের মধ্যেই, 2.5 থেকে 3 মাসের মধ্যেই আমরা প্রাথমিক পর্যায়ের ইবি বাস পাবো, এবং আমাদের যে স্পেসিফিকেশন আছে সেই অনুসারে তারা সাপ্লাই করবে, তারা বাইরের থেকে এনে দিবে। আমরা যে মান দিয়েছি, আমরা যে ফ্যাসিলিটি চেয়েছি, আমরা যে আসন সংখ্যা চেয়েছি, আমরা যে ডিজাইনটা পছন্দ করেছি, সেটা তারা এনশিওর করবে। সেটা হলে বিআরটিসি 2-3টি নির্দিষ্ট রুটে, একটা হচ্ছে ইন্টারসিটিতে, আরেকটা হচ্ছে আন্তনগর বা আন্তজেলাতে আমরা প্রাথমিক পর্যায়ে চালু করব। পর্যায়ক্রমে ওই যে 1450 বাসের কথা বলেছিলাম, সেটা প্রজেক্ট আকারে টেন্ডারের মাধ্যমে আমরা আনব। ইলেকট্রিক বাস আনার পরিকল্পনা, আপনারা বলেছিলেন যে কিছু ইলেকট্রিক বাস ঢাকা শহরে চালু করতে চান, সেই পরিকল্পনাটা কি এখনো আছে? ইভি তো তাই বললাম, ইলেকট্রিক বাস। তাহলে বিদ্যুতের এই সংকটে এখন বিদ্যুতের সংকট তো বিগত দিনে সরকার বিদ্যুৎ ব্যবস্থাপনায় একটা অরাজকতা তৈরি করেছিল, নিজস্ব ডিপেন্ডেন্সি ছিল না, অন্যের উপর ডিপেন্ডেন্সি ছিল। তারপর আপনি জানেন যে মিডল ইস্টটাও একটা ওয়ারের কারণে গ্যাস আপনি পর্যাপ্ত আনতে পারছেন না, তারপর তেল আনা এবং ওটা নির্দিষ্ট করাও একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। জ্বালানি খাত নিয়ে সারা পৃথিবীতে একটা অস্থিরতা চলছে। তো আমাদের যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাস ভিত্তিক যেটা ছিল, সেখানে 2টা বিপর্যয় ঘটেছে। এটা দ্রুততম সময়ের মধ্যে ঠিক করার চেষ্টা করছে। আমাদের ক্যাপাসিটি যেটা আছে সেটা আমাদের চাহিদা পারি, কিন্তু আমরা উৎপাদনে গিয়ে পারছি না। তো উৎপাদনের ক্ষেত্রে আমরা এখন সোলারটাকে প্রায়, আমি যদি মনে করি প্রায়, আপনি যদি নিশ্চিত হন যে 1000 মেগাওয়াট ওখানে আমাদের সোলার থেকে আনা সম্ভব, সেখানে দ্রুত গতিতে কাজ চলছে। তেল ভিত্তিকটা খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে, ঝুঁকি হয়ে যাচ্ছে, বিদ্যুতের দাম অনেক বেড়ে যেতে পারে। তার মানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ যেটা আছে সেটা একটু সাশ্রয়ী, সেখানে আমরা গুরুত্ব দিয়েছি এবং সেটা সম্প্রসারিত করছি। গ্যাসের যেটা আছে সেটাও, গ্যাসের সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না বিধায় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই যে বিগত দিনের সরকার শুধুমাত্র ক্যাপাসিটি বাড়ানোর একটা চেষ্টা ছিল, কিন্তু সেটা উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে জ্বালানি বান্ধব ছিল না, তার ইফেক্টটা কিন্তু এসে এখন পড়া শুরু করেছে। তো সেটা থেকে উত্তরণের জন্য আমরা একটা পরিকল্পনা, না শুধু পরিকল্পনাও নিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে কী করা দরকার, মধ্যমেয়াদে কী করা দরকার, সে ব্যাপারে প্রতিনিয়ত কাজ চলছে। আমি তার মধ্যে মানে আমার দেখার সুযোগ হয়েছে, যদিও ওই মন্ত্রণালয় আমার দায়িত্ব না, আমি দেখে জেনে বলছি। এখন বিদ্যুতের ইভিতে আপনাকে যেতে হবে, কারণ ডিকার্বনাইজেশন সারা পৃথিবীর দাবি। ফসিল নির্ভর জ্বালানি দিয়ে আপনি যোগাযোগ খাতের আমূল পরিবর্তন ব্যাপক হারে করতে পারবেন না, কারণ পৃথিবী চলছে এখন ইলেকট্রিক বাস এবং সেই দিকে যাচ্ছে। তো আমাদের দেশে যেটা হয়, ইভি ইলেকট্রিক বাস আমরা পর্যায়ক্রমে আনতে চাই, অ্যাট দ্য সেম টাইম ফসিল বাস, ফুয়েল চালিত বাস যেটা আছে সেটাও থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যত্রতত্র মানহীন ফিটনেসবিহীন বাস চলবে না। নতুন বাসের ক্ষেত্রে আমরা ইভিকে উৎসাহিত করছি, অ্যাট দ্য সেম টাইম ফসিল ফুয়েল নির্ভর বাসও চলমান থাকছে। আবারও বলতে চাই, মাল্টি মোডাম একটা যোগাযোগ ব্যবস্থা যদি আপনি নিশ্চিত করতে চান, পরিবহনের ক্ষেত্রে যে ভ্যারাইটিস আছে, মানে এই যে ঢাকা শহর একমাত্র শহর আমি দেখেছি, ভ্যান বলেন, রিক্সা বলেন, রিক্সা আবার প্যাডেল চালিত, ব্যাটারি চালিত, পিক আপ বলেন, লেগুনা বলেন, মানে এর যানবাহনে তো শেষ নেই। ঘোড়ার গাড়িও এখন পুরন ঢাকায় চলছে। বাস বলেন, অনেক রুট আছে যেখানে কোনো বাসই চলে না, অনুমোদন আছে, আবার অনেক রুটের অনুমোদন নাই, সেখানে স্বেচ্ছাচারী বাস চলছে। এটাকে যদি আপনি সমন্বিত করেন, মেট্রো, মোনো, বাস সমন্বিত যদি আপনাকে করতে হয়,
তাহলে তার একটা মাস্টার প্ল্যান আমরা ইতিমধ্যে দাঁড় করিয়েছি। কিছু কিছু জায়গায় একটু কঠোর হতে হবে, কিছু কিছু জায়গায় রিফর্ম করতে হবে, মালিক পরিবহন শ্রমিকদেরকে তাদের শৃঙ্খলার মধ্যে আনতে হবে। তারপর ধরুন আউটার সার্কুলার রোড ঢাকার, ইনার সার্কুলার রোড এটাকে চালু করা, বৃত্তাকার নৌপথ যেটা আছে সেটাকে চালু করা, এরকম করে সাজাতে হবে। আমি একটা ছোট উদাহরণ আপনাকে দিতে চাই। ধরেন 1 কোটি লোক বসবাস করে ইউকেতে, লন্ডনে। সেখানে পাতাল মানে আন্ডারগ্রাউন্ড রেল, উপরে বাস, প্রাইভেট গাড়ি চলা, এই 3টা ছাড়া আর কোনো যানবাহন আপনি খুব একটা পাবেন না। সেখানেও যদি যান আমি দেখেছি হালকা যানজট আছে। আমাদের 3.5 কোটি লোক বসবাস করে, আমরা এই ছোট শহরে সেটাও কিন্তু ম্যানেজ করছি। হ্যাঁ, যানজট আছে, স্থবির হয়ে গিয়েছে, জরাজীর্ণতা আছে, আমি এটা তো প্রতিষ্ঠিত, এটা তো আর কেউ অস্বীকার করছে না, তারপরেও চলছি। আপনি ধরে নেন লোকটা অর্ধেক হলো, ঈদের সময় 1.5 কোটি লোক চলে যায় আমার পরিসংখ্যান অনুসারে, যেহেতু আমি এই সেক্টরে কাজ করি। তাহলে লোক থাকে কত? 2 কোটি, লন্ডনের দ্বিগুণ। কিন্তু ঈদের সময় মনে হয় যে ঢাকা শহরে একটা মানুষই নাই, কোনো যানজট নাই, অবাধে চলছেন। আমাদের রাস্তা কিন্তু কম প্রশস্ত নয়, আমাদের ফ্যাসিলিটিস কিন্তু কম নয়। সমস্যাটা ব্যবস্থাপনার আর জনসচেতনতার। লন্ডনে কোনো লোক গাড়ি নিয়ে বেরোলে সে 5 থেকে 10 কিলোমিটার এভরি তাকে হাঁটতে হয়, এবং এটাই তার নিয়ম, এটাই তার বিধি, এটাই তার দরকার। সে কিন্তু কোনো বিব্রত হয় না। আর আমাদের এখানে এখনও পর্যন্ত একটা অটো রিকশায় 3 কেজি ওজনের আপনার তরকারি বা বাজার নিয়ে গেটে গিয়েও নামে না, গেটের দরজা খুলে ভিতরে নিয়ে চলে যেতে চায়, লিফটের কাছে গিয়ে অটোটা দাঁড় করাতে চায়। মানে আমরা মেন্টালিটি। অর্থাৎ ঢাকা শহরে যদি 3.5 কোটি লোক ব্যবস্থাপনা করছে, ঢাকা শহরের মতো এত অল্প আয়তনের পৃথিবীতে দ্বিতীয় কোনো সিটি নেই। আমাদের যে ঢাকা শহরে যানজট নিরসনের জন্য আমরা ভেবেছিলাম যে বাস স্ট্যান্ডগুলোকে সরিয়ে ফেলবো, এটা অনেক দিন থেকে বলা হচ্ছে, চেষ্টাও করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আপনিও বলেছেন, কবে নাগাদ এটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো? আমার ধারণা হচ্ছে যে ইতিমধ্যে আমরা ডিপোগুলি কিন্তু চেঞ্জ করেছি। যেমন মহাখালীর ডিপো চলে গেছে 300 ফিটে। গাবতলীতে যেটা আছে, গাবতলীর পিছনে একটা জায়গা অ্যাকোয়ার করে সেখানে গাবতলীকে পিছিয়ে নেওয়া হচ্ছে। আপনি জানেন যে সায়দাবাদ এবং ওটাকে বলা হয় যাত্রাবাড়ি, সেটাকে কিন্তু কাঁচপুরে ব্রিজের ওখানে ওই বিশ্ব রোডে নিয়ে যাওয়া হয়েছে। ডিপোর কাজ চলছে এবং সেখানে কিছু কিছু শিফট করা হবে, সম্পূর্ণটাই চলে যাবে। ফুলবাড়ি গুলিস্তান যেটা আছে সেটাকে আমরা নিয়ে যাচ্ছি কিরানীগঞ্জের এখানে। অর্থাৎ ডিপোগুলি আমরা শিফট করতে পারছি। পরিপূর্ণভাবে বাস স্ট্যান্ডে যদি শিফট করতে হয় তাহলে ইতিমধ্যে ল্যান্ড অ্যাকোয়ার করা আছে, বিশেষ করে কাজপুরি ল্যান্ড আছে, রোড সাইডের ল্যান্ডটা আমরা দিয়ে দিয়েছি সিটি কর্পোরেশনকে, ইনফ্রাস্ট্রাকচার চলছে। অ্যাট দ্য সেম টাইম আবদুল্লাপুরের কাছে ওখানে প্রায় 50 বিঘার উপর জায়গা আছে, সেখানে আমরা নিয়ে যেতে চাচ্ছি মহাখালীটাকে স্থায়ীভাবে। এই বাস স্ট্যান্ডগুলিকে কমপ্লিট করে এই মুহূর্তে আমরা কিন্তু ডিপোটা চেঞ্জ করে বাস স্টপেজে বাস রাখার সংখ্যা কমিয়েছি আপাতত, বাট বাস চলাচল করছে। বাট আমরা যখন বাস স্ট্যান্ডগুলি করে ফেলবো তখন এখানে সম্পূর্ণভাবে বাস স্ট্যান্ডটা বাইরে চলে। কবে নাগাদ এটার বাস্তবায়ন আমরা মনে দেখতে পারি? করছি 2.5 বছরের মধ্যে পরিপূর্ণভাবে ঢাকার এই 4টি বাস স্ট্যান্ড শিফট হয়ে যাবে। তেজগাঁ ট্রাক স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড না, ট্রাক স্ট্যান্ড তো ওখানে বৈধভাবে নয়, মালামাল পরিবহনের ক্ষেত্রে গিয়ে ওখানে রাস্তাটা একটু ওয়াইডেন হওয়ার কারণে বিচ্ছিন্নভাবে রাখে। আমরা সেটাকেও ওই ঢাকার বাইরে কোনো কোনো জায়গায় বাস স্ট্যান্ড এবং ট্রাক স্ট্যান্ড দুইটা এন্ট্রি দিয়ে কাছাকাছি জায়গায় রাখার চেষ্টা করছি। কারণ এটাও ঠিক যে ঢাকায় যেভাবে জনবসতিটা বেড়ে উঠেছে অথবা যেভাবে নগরায়নটা হয়েছে সেটাও তো সরকারি জায়গা ছাড়া বাকি জায়গা পরিকল্পনার বাইরে মানুষ করেছে তার প্রয়োজনে, এই একটা কথা বারবারই আসবে। তো এই রকমেরভাবে বেড়ে ওঠা একটা শহরে, মানে যেখানে কোনো বিধি বিধান ল্যান্ডস্কেপ ছিল না, পরিকল্পিত ল্যান্ডস্কেপ ছিল না, স্কেপিং নেই, তো সেখানের জনচাহিদা এবং জনবসতি যেভাবে বেড়েছে বিদ্যমান অবস্থায় একেবারে আন্তর্জাতিক মানের করাটা বেশ চ্যালেঞ্জিং। ওই চ্যালেঞ্জটা আমরা মিট আপ করার চেষ্টা করছি। দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে আপনাদের সরকারের পরিকল্পনা কি আছে? পদ্মা সেতুতে যে রেলটা চালু কবে নাগাদ হতে পারে, এবং যমুনা বহুমুখী সেতুতে রেল ব্যবস্থাটা, এটা আপনি জানেন যে 1 ওয়ে, এটাকে 2 ওয়ে করার পরিকল্পনা আছে কি না, বা কবে নাগাদ এইটার বাস্তবায়ন দেখতে পারবে মানুষ? পদ্মা দ্বিতীয় সেতু আমাদের নির্বাচনী অঙ্গীকারে ছিল। আমরা এখন যমুনা এবং পদ্মা দ্বিতীয় সেতুটা নতুন অ্যালাইনমেন্ট নিয়ে চিন্তা করছি। আমাদের কাছে মনে হয়েছে যে এগুলি নতুন করে অ্যালাইনমেন্টটা ভাবার একটা বিষয় নিয়ে আমরা ভাবছি। সেকেন্ডে হচ্ছে এর ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বেশ আগে, এটা আবার নতুন করে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে, যেহেতু টেস্টটা একটু আগে, সে ব্যাপারে একটা
ফাইল অনুমোদনও হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে। আরেকটা বলছেন আপনি যে লোকোমোটিভ এবং কোচ পাওয়া সাপেক্ষে পদ্মা সেতু যে রেল লাইনটা আছে সেটা সুন্দরভাবে ফাংশন করবে এবং একই সাথে এটা কমিউটার ট্রেন হিসেবেও ভাঙা পর্যন্ত অথবা একবার আরও দক্ষিণ অঞ্চল পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার এই যে পরিকল্পনা সেটা আমাদের আছে। তো যমুনা সেতুর আগে যেটা ছিল বিদ্যমান যমুনা সেতু, সেখানে একটা রেল লাইন ছিল, সেটা আমরা সরিয়ে ফেলেছি, অলরেডি শিফট করেছি। তো ওই রেল লাইনে যতটুকু জায়গা ছিল সম্ভবত ওখানে প্রায় 11-12 ফিট, সেটাকে আমরা আবার কনস্ট্রাকশন করে মূল সেতুর সাথে যুক্ত করছি। এখন কনজাস্টেড 2 লেন যে ব্যাপারে যায়, আর তখন হয়ে গেলে খুব স্পিড বেড়ে যাবে, আর একটু ওয়াইডেন আমরা লেনটা পাবো। সেটা হলে যেটা হয় যে এখন যেমন হয়ে যাচ্ছে ঈদে 70 থেকে 82টা পর্যন্ত গাড়ি ওই সেতুর উপর অচল হয়, তখন ওখান থেকে শিফট করে আবার যান চলাচল অব্যাহত রাখা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। একটা গাড়ি যখন নষ্ট হয়ে যাচ্ছে তাকে সাইডে নিয়ে আরেকটা গাড়ি পাস করার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা এই লেনগুলিকে আরেকটু ওয়াইডেন করতে পারবো, তাতে গতি বাড়বে, দ্রুততম সময়ে আরও কিছু যানবাহন পার করতে আমরা সক্ষম হব। আর সেকেন্ডের কথা যেটা বলছেন সেটা আমি বললাম আপনাকে, যে একটা কম্বাইন পরিকল্পনা আনা হচ্ছে, যে একটা ব্রিজের মাধ্যমে অনেকে আছে সেটা বেশ গ্রহণযোগ্য, যে একটা ওয়াই শেপ ব্রিজ যদি করা হয় তাহলে পদ্মা এবং যমুনা সেতুর যে ডিমান্ড আছে সেটা একটি সেতু দিয়েই, লিঙ্ক রোড দিয়ে কানেক্টিং রোড করেই এই পারপাস সার্ভ করা যায়। সেটা অতি বেশি অর্থনৈতিক বান্ধব হয় এবং অতি বেশি সংখ্যক জনগণ বা জেলাকে টাচ করা যায়, সেটা আমরা কিন্তু আপনার বিবেচনায় নিয়ে এগোচ্ছি। একদমই শেষ পর্যায়ে আছি, একদম শেষ প্রশ্নটা করতে চাই, এই 6 মাসে কোনটাকে সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে? কোন কাজটা করতে যে মনে হচ্ছে এটা অনেক চ্যালেঞ্জ? কাজ খুব চ্যালেঞ্জ মনে হয়নি, তবে সব কাজই আমাদের মানুষের প্রত্যাশা এবং সরকারের যে দায়িত্ব, সেই জায়গা থেকে কাজ করতে চাই আমরা দ্রুত গতিতে। যে গতিতে চাই সেটা হলো বুলেট গতি, কিন্তু মন্ত্রণালয়ে যখন গিয়ে এই প্রাতিষ্ঠানিক কিছু জটিলতা আছে সেখানে যখন যাবেন তখন ওইটা হয়ে যায় সম্মুখ গতি, আর কি অটোরিকশার গতি। তো নিট খুব দ্রুত করার সরকার ধারণও করে, সেটা করতে চায়ও সেটা, কিন্তু যখন একটা প্রকল্প আপনি নিয়ে বাস্তবায়ন করতে যান তখন বোঝা যায় যে প্রাতিষ্ঠানিক যে জটিলতা, প্রাতিষ্ঠানিক যে প্রতিবন্ধকতা, প্রাতিষ্ঠানিক যে আইনি ধাপ ফাংশন করার ক্ষেত্রে, আমি বলতে চাচ্ছি একটা প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত যে প্রসিডিউরাল ওয়েটা আছে সেটা অনেক বেশি লেন্দি, অনেক বেশি জটিল, অনেক বেশি আইনি বাধ্যবাধকতা এবং বিধিবিধানের প্রক্রিয়া, যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আপনি ইচ্ছা করলেই দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ করতে ইচ্ছা অনুসারে পাচ্ছেন না। আমরা প্রায় শুনি যে রাজনীতিবিদরা যখন যায় একটা চেয়ারে তারা জনগণের বোঝে মনোভাব, কিন্তু আমলাতন্ত্রের কাছে যে ঠেকে যায়। আপনার এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়েছে? হয়েছে না, অভিজ্ঞতা আমি বলবো না, আমি একেবারে চাক্ষুষ সাক্ষী। আমি যে জিনিস জনগণকে গুরুত্ব দিয়ে করতে চাই, তখন যে সমস্ত প্রসিডিউরাল জায়গায় যায় সেখানে ওই চিন্তা, জনগণের চিন্তা, রাজনীতিবিদদের চিন্তার সাথে প্রকল্প বাস্তবায়ন যারা করার দায়িত্ব রয়েছে তাদের চিন্তার অনেক বেশি দূরত্ব রয়েছে, তাদের জবাবদিহিতার অভাব আছে, তারা জন আকাঙ্ক্ষা ধারণ করার ক্ষেত্রেও তাদের, আমার ধারণা হচ্ছে যে এই মননেরও ঘাটতি আছে আর এই প্র্যাকটিসেরও অভাব আছে। ন্যূনতম দায়িত্ব নেওয়ার প্রবণতা কম, দায়িত্ব নিয়ে কোন একটা কাজকে সফল করতে হবে তাতে খুব উৎসাহিত কম। আপনাদেরকে মন্ত্রিসভায় এটা আলোচনা হয়, এই যে আমলাতান্ত্রিক যে জটিলতা আপনারা ফেস করেন সেটা নিয়ে আলোচনা করার সুযোগ হয়? আলোচনা মানে যখন প্রকল্প নিয়ে যাওয়া হয় এবং প্রকল্প নিয়ে যখন মন্ত্রিসভায় আলোচনা হয় তখন এই প্রকল্পের গতি ধীর কেন, দীর্ঘদিন পড়ে আছে কেন, ব্যয় এরকম কেন, কেন বাস্তবায়নের ক্ষেত্রে আপনার এই স্বচ্ছতা আসেনি, এইগুলি তখন পর্যালোচনা হয়। কিন্তু একেবারে এইরকম কোনো এজেন্ডা নাই যে প্রশাসন দ্রুততম ফাংশন করছে না কেন, সেটা না। কিন্তু সেটা তো ধরেন ফাংশন করাতে গিয়ে বোঝা যায়, সেটা কোনো এক্সকিউজ অথবা আপনার এজেন্ডা হিসেবে আলোচনার কোনো মতো বিষয় না। এটা প্রক্রিয়া অংশ হিসাবে দেখা হয়, এই প্রক্রিয়াটাকে জোরালো করবার জন্য কি কি করা যায় সে বিষয়ে আলোচনা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 6 মাস নিশ্চয়ই অনেক বেশি সময় না মূল্যায়ন করার জন্য। আজকে আপনার কাছে জানলাম পরিকল্পনা, পরবর্তী ধাপে কী করতে চান। নেক্সট টাইম নিশ্চয়ই আমরা আবার জানবো যে কতটুকু করতে পারলেন, সফল হলেন, সেটা বিচারে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই ছিল এখন প্রকাশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।